चला जाए अब छट दे सारी नाराजगी, तू अब आजा मेरे पास ही, तू अब छट दे सारी नाराजगी, तू अब आजा मेरे साथ ही मेरे यारा। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নতুন একটা কোরিয়ান ড্রামা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। এই ড্রামাটা অনেক বেশি সুন্দর আর একেবারেই নতুন। আর এই ড্রামাটা লাভ রোমান্টিক একটা ড্রামা। এটার মধ্যে অনেক ফানি, স্যাড সব কিছুই আছে। তো দেরি না করে চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা সংহিওকে দেখতে পাই, যে কিনা একজন ফেমাস আর্কিটেকচার। অন্যদিকে গল্পের নায়িকা রিও, যে কিনা আমেরিকায় বড় একটি টেক কোম্পানিতে কাজ করে। ওদের মা ছোটবেলা থেকে একজন আরেকজনের বান্ধবী। সংহিওর মা বলতেছে সংহিও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা ছাত্র, আর কিছুদিন আগে কোরিয়ার বেস্ট মিউজিয়াম ডিজাইনের জন্য অ্যাওয়ার্ডও পাইব। আর এত কম বয়সে ওই নিজের একটা কোম্পানিও খুলে ফেলছে, আর ওই একজন বেস্ট সুইমারও। এটা শুনে রিওর মাও বলে আমার মেয়েও ইউনিভার্সিটির টপার ছিল, আর ভার্সিটি শেষ হতে আমেরিকার দ্বিতীয় বড়লোক ব্যক্তির কোম্পানি থেকে জব অফার এসেছিল। তো ওদের দুইজনের তর্ক শুনে বাকি বান্ধবী ওরা সেখান থেকে চলে যায় আর বলতে থাকে আজকে তর্কে কে জিতবে। পরের সিনে অ্যাওয়ার্ডের দিন চলে আসে, যেখানে সংহিওকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, কিন্তু সংহিও এখনও সেখানে পৌঁছায় নাই। এই কারণে তার কোম্পানির একজন তার জন্য চিন্তিত হচ্ছিল। এদিকে সংহিও তার কোম্পানির জেনারেল ডাইরেক্টরের সাথে কথা বলতেছিল। সংহিও বলছিল সে একটি পার্ক বানাবে, যে পার্কের মধ্যে মানুষ তার মৃত আত্মীয় স্বজনদের মেমোরি মনে করতে আসবে। তার আইডিয়াটা ডাইরেক্টরের অনেক ভালো লাগে। এদিকে অ্যাওয়ার্ডের সময় প্রায় হয়ে এসেছে, তাই তার কোম্পানির কর্মচারী তাকে বারবার কল করতেছিল। সংহিও সেখানে সময় মতো চলে আসে এবং অ্যাওয়ার্ড গ্রহণ করে। এদিকে রিওর মা রিওর বিয়ের কার্ড তার বান্ধবীদের দিচ্ছিল, আর এক মাস পরে আমেরিকায় তার বিয়ে হবে। এতে তার মা অনেক বেশি খুশি। তার বান্ধবীরা তাকে আর তার মেয়েকে শুভেচ্ছা জানায়। এদিকে রিও কাউকে কোনো কিছু না বলেই কোরিয়া চলে আসে। এয়ারপোর্টে তাকে নেওয়ার জন্য তার বান্ধবী ময়ূম আসে। এত বছর পর দেখা করে তারা খুব বেশি খুশি। রিও অনেক দিন পর আসছে, তাই তার কাছে সবকিছুই বদলি লাগছে। আর এখানে থেকে রাইস কেক সে সব থেকে বেশি মিস করতেছিল, তাই সে তার বান্ধবীকে নিয়ে সেই রেস্টুরেন্টে যায় যেখানে হাই স্কুলে থাকতে সে যেত। সেখানে তারা খাবার খাচ্ছিল আর পুরনো দিনের কথা বলতেছিল। আর সেখানে রিওর ভাই চলে আসে। এই কারণে সে অন্যদিকে ঘুরে যায় আর ময়ূমকেও লুকাতে বলে। এতে ময়ূম বলে তোর কি হয়েছে, নিজের বাইরে থেকে নিজেকে কেন লুকাইতেছস? এতে রিও বলে আমি আমার পরিবারকে সারপ্রাইজ দিব, এতে তুই আমাকে সাহায্য করবি। ঘর সাজানোর জন্য তারা দুজনে বেলুন কিনে নিয়ে আসে। আর তখন ময়ূমের একটি ইমার্জেন্সি কল আসে, এতে সে সেখান থেকে চলে যায়। এতে রিও তখন একা হয়ে যায় আর পরিবারের সামনে যেতে একটু ভয় পায়। এতে বুঝতে পারি সে হয়তো কোনো আকাম করছে, কিন্তু তাও সে ভয়ে ভয়ে ঘরে যায়। ঘরে যেতে যেতে ছোটোবেলার একটি জায়গার কথা মনে পড়ে। সেখানে পানির একটি জায়গা ছিল, ছোটোবেলায় তাদের মা তাদের গোসল করাতে এখানে নিত, কিন্তু সেই জায়গাটা এখন নেই। তাই তার একটু বিরক্ত লাগে। আর সেভাবে এখানে এই বিল্ডিংটা কে বানাইছে? পেছন থেকে সংহিও এসে বলে তুমি কে? তারা অনেক বছর একজন আরেকজনকে দেখে অবাক হয়ে যায়। তারপর সংহিও বলে তুমি এখানে কি করো? রিও বলে আমি যেখানে খুশি থাকবো, তোমার কি? এতে সংহিও বলে তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আছো, এখানে এটা আমার কোম্পানি। এতে রিও তার সাথে মজা করতে থাকে। তখন সংহিও বলে এটা আমার নিজের কোম্পানি, তাই এখান থেকে তোমার পা সরাও, অন্য জায়গায় যাও। রিও রাখতে রাখতে সেখান থেকে যাইতে থাকে আর রাস্তায় লক্ষ্য করে একদিক থেকে ওর মা আসতেছে, অন্যদিক থেকে ওর বাবা আসতেছে। তাই সে একটি কার্টুনের মধ্যে লুকায় যায়। এতে রিও সংহিওকে হেল্প করতে বলে, কারণ তার ট্রলি রাস্তার মাঝখানে রয়ে গেছিল। তারা সবাই এখানে আসে। সংহিওর মা তাকে অনেকদিন পর দেখে অনেক বেশি খুশি হয়। আর পরের সপ্তাহে তার কোম্পানি ওপেন হবে, এতে সবাই তাকে শুভেচ্ছা জানায়। তারা সবাই ঘরে যাচ্ছিল আর সেই ট্রলিটা তখন তারা দেখতে পায়। এই কারণে তারা আশেপাশে খুঁজতে থাকে কে এই ট্রলিটা রেখে গেছে। সবাই সংহিওকে জিজ্ঞাসা করে, কিন্তু সংহিও জানে না এটা রিওর, তাই সে না বলে। এতে রিও তার পায়ে ধাক্কা মারে, এতে সে বুঝে যায় আর বলে এটা আমার। এতে তারা বলে এটা ঘরে নিয়ে দেই। এতে সে সবাইকে কোনোভাবে সেখান থেকে যেতে বলে। পরে সংহিও জিজ্ঞাসা করে তুমি ওদের দেখে কেন লোকাইতেছ? এতে সে উত্তর দেয় না, তাই তাকে সে বের হতে দেয় না। তাই রিও কার্টুন ছিঁড়ে বের হয়ে যায়। আবার সে জিজ্ঞাসা করে কেন লোকাইছ? তখন রিও কথা ঘোরায় বলে তোর অফিস তো অনেক সুন্দর। সুযোগ বুঝে রিও ওর অফিসের ভিতর ঢুকে যায়। এটা সেটা জিজ্ঞাসা করে। এতে সংহিও তাকে বারবার বাসায় যেতে বলে। রিও প্রতিবার কথা চেঞ্জ করে এটা সেটা জিজ্ঞাসা করতে থাকে। সংহিও আবার তাকে চলে যেতে বলে। এতে সে তাড়াহুড়া করে উপরের দিকে যেতে থাকে। তারের মধ্যে পা লেগে পড়ে যায় আর একটি বুক সেলফ তার উপর পড়তে থাকে। সংহিও সেটা ধরে ফেলে,
কিন্তু সেখানে থাকা একটি পাথরের মূর্তি সংহিওর পিঠে পড়ে যায়। এতে রিও তার পিঠ চেক করে আর দেখতে পায় পাথরের চিহ্ন হয়ে গেছে আর পাশে একটি বড় কাটা দাগ আছে। তখন তার মনে পড়ে ছোটবেলায় রিও কিছু ছেলের সাথে ঝামেলা করতেছিল, তখন সংহিও ঝগড়া করতে আসে, সে ধাক্কা লেগে একটি কাটার মধ্যে পড়ে যায়। এটা দেখে তার মন অনেক খারাপ হয় আর বলে এই দাগ এখনও আছে। এতে সংহিও বলে আমি বলছি না তুমি যখন আমার আশেপাশে থাকো আর আমার বিপদ হয় আর আমি জানি তুমি সরি বলবে না, তাই দয়া করে এখান থেকে ঘরে যাও। এতে রিও বলে আমার কোনো শখ নেই তোমার সাথে থাকার। এতে সংহিও সেই মূর্তিটা হাতে ওঠায় আর বলে এটার দাম 17 মিলিয়ন ইয়ন। এতে রিও তার হাত থেকে মূর্তিটা নিয়ে পরিষ্কার করে ওইখানে রেখে বলে এটা তো একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। এতে সংহিও বলে নাটক অফ করে ঘরে চলো আর আন্টিকে সব সত্যি বলে দাও, আর কোনো সমস্যা হলে বাসায় বলো। তাই দুজনে ঘরে যেতে প্রস্তুত হয়। অন্যদিকে ময়ূম একটি অসুস্থ ব্যক্তিকে বাঁচাতে যায় যে মদ খেয়ে পড়ে গিয়ে ব্যথা পায়। ময়ূম তার অবস্থা দেখে বুঝে যায় ওর ডায়াবেটিক্স হয়েছে, সে ব্যথাও পাইছে। এতে লোকটা তাকে চলে যেতে বলে, কিন্তু সে তাকে এভাবে রেখে যাবে না, তাকে হাসপাতালে যাইতে বলে। এতে লোকটা বোতল ভেঙে তাদের ভয় দেখায়। সবাই পেছনে যেতে থাকে, কিন্তু ময়ূম তাকে শান্ত করার চেষ্টা করে। তখন সেখানে আরেকটি ছেলে আসে যার নাম দানহো, যে কিনা নিজেকে রেড বেল্ট স্পেশালিস্ট বলে লড়াই করতে যায় আর উষ্টাকে সেখানেই পড়ে যায়। ময়ূম কুম্ফুকে এড়াতে দিয়ে একটি লাথি মারে, এতে তার হাতের বোতল সহ সে পড়ে যায়। তারপর সে তাকে সুন্দরভাবে হাসপাতালে যেতে বলে, ভয়ে সেই লোকটি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে ডানো নিজের হাতে ব্যথা পায়, সেও তাদের সাথে হাসপাতালে যায়। এদিকে রিয়া সংহিও একসাথে ঘরে যায়, কারণ তাদের ঘর একসাথেই ছিল। রিয়া ডেলিভারি ম্যানকে দেখে বলে সে কি তার হেলমেট আমাকে দিবে। এতে সংহিও বলে তোমার হেলমেট কেন লাগবে, ঘর তো সামনেই। এতে রিও বলে আজকে ঘরে গেলে আমি মার খাবো, তাই সে ট্রলি থেকে সব কাপড় বের করে নেয় যাতে মার বেশি না লাগে। এতে সংহিও তার সাথে পুরো রাস্তা মজা নিতে থাকে। তারপর তারা চলে আসে ঘরের সামনে। সংহিও নিজের ঘরে যাইতে থাকে। এতে রিও বলে আমাকে একটা ঘুষি মারো তো। সে দেখতে চায় তার শরীরে কি ব্যথা লাগে কিনা। সংহিও মানা করে দেয়। তখন রিও বলে আমি আজকে অনেক বেশি বিপদে পড়ব, তুমি কি আজকে আমার সাথে থাকবে। রিও তাকে রাজি করাইতে থাকে, কিন্তু সংহিও মানা করে দেয়। এতে সে জিজ্ঞাসা করে তুমি কি করছো যে ভয় পাইতেছ। এতে সে বলে আমি বিয়ে করব না, মানা করে দিছি বিয়ে করার কথা। সংহিও বলে আরেকটু জোরে বলো তো, শুনতে পারি নেই। সে আবারও বলে। এতে সংহিও বলে পিছনে তোমার মা। সেভাবে হয়তো সে মজা করতেছে, কিন্তু পিছনে আসলেই তার মা ছিল। তারপর সে সরাসরি তার মাকে বলে সে বিয়ে বাদ দিয়ে দিছে। এতে ওর মা রেগে গিয়ে ওরে মারতে আসে আর বলে 1 মাস আগে কিভাবে বিয়ে বাদ করলি। এতে সংহিওর পিছনে সে লুকাইতে যায় আর সংহিও ওর মার কাছে মায়ের খায়। আর সংহিও ওর মাকে শান্ত করায় আর বলে যে ওই কি বলতে চায় শুনো। ওর মা বলে ওই কি তোমাকে কিছু বলছে, ওই কি বিয়ে করতে মানা করে দিছে, নাকি ওই তোমার সাথে চিট করছে, এমন কিছু হইলে আমি ওর সাথে নিজে কথা বলবো। এতে রিও বলে ওর কোনো দোষ নাই, দোষ সব আমার। এতে ওর মা বলে কেন তুই ওরে কি চিট করছস। এতে আবারও ওর মা ওরে মারতে আসে, আবার সে সংহিওর পিছনে লুকায়। এতে সংহিও আবারও মার খায়। তখন রিওর বাবা সেখানে চলে আসে আর তাদেরকে থামতে বলে। সে রিওর পুরো কথা শুনতে বলে। এতে রিও বলে আমি সব বললে আমাকে মারবে না তো। এতে তার মা ওয়াদা করে যে মারবে না। তখন রিও বলে আরেকটা কথা সেটা আমি বলতে চাই, আমি আমার চাকরিও ছেড়ে দিছি। এতে সবাই তো অবাক হয়ে যায় আর তার মা তার পিছনে আবারও যেতে থাকে। তখন আবারও সংহিও তার মার কাছে মার খায়, তাই রিও তারে নিয়ে সেখান থেকে পালায়। তখন রিওর মাও তাদের পিছনে আসতে থাকে। তারা অনেক দূরে চলে আসে আর এক জায়গায় বসে পড়ে। সংহিও জিজ্ঞাসা করে তুমি চাকরি কেন ছেড়ে দিছ। এতে রিও বলে 10 বছর কম্পিউটারের সামনে বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগে না। আর সে তার সব সমস্যা বলতে থাকে। পরিশ্রান হয়ে চাকরি এবং বিয়ে সবকিছুই ছেড়ে দিছে। এখন সে নতুন করে আবার লাইফ শুরু করতে চায় আর সে তার মাকে এগুলোই বোঝাতে চায়। এতে সংহিও তার কষ্ট বুঝতে পারে। তখন সংহিওর মোবাইলে রিওর ভাইয়ের কল আসে। সে বলে মায়ের রাগ কমে গেছে, রিওকে নিয়ে ঘরে চলে আসো। পরে সংহিও রিওকে ঘরে যেতে বলে। এতে রিও বলে আমি আমার মাকে ভালোভাবে চিনি, সে এত সহজেই ঠান্ডা হবে না। এতে সংহিও বলে আমিও তোমার সাথে যাব, সমস্যা নাই। আর তাকে তুমি এত বেশি হয়রান করে দিছো, সে তোমাকে এখন মারার জন্য কোনো এনার্জিও পাবে না। অন্যদিকে দাহ মোয়েমকে ধন্যবাদ জানায় আর তার থেকে তার নাম জিজ্ঞাসা করে। এতে মোয়েম বলে আমি গত 5 বছর ধরে এগুলো করতেছি, আর যারা আমার নাম আর নাম্বার চাইছে পরের বার থেকে তাদের সাথে কোনো দিন দেখা হয়নি। দাহ বলে কিন্তু আমি তো তোমার সাথে দেখা করব। এতে মোয়েম বলে কিন্তু আমি তোমাকে কোনো কিছুই বলবো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়।
অন্যদিকে সংহিও আর রিও ঘরে চলে আসে, কিন্তু রিও যাইতে ভয় পায়। তখন সে দেখে তার মা মাথা ঝুঁকিয়ে কান্না করতেছে, তাই সে তাকে সান্ত্বনা দিতে যায়। আর দেখে সে এগুলো অ্যাক্টিং করতেছিল, তাকে মারার জন্য সে বসে আছে। রিও পালাতে যাবে, তখন সংহিও পালাতে দেয় না আর বলে, আন্টি আপনি যেভাবে বলছেন আমি ওরে সেইভাবে নিয়ে এসেছি, এখন আপনি ওরে দেখেন। সে দরজা অফ করে দেয়। ওইদিকে ওর মা ওরে প্রশ্ন করতে থাকে। এগুলো শুনে সংহিওর ছোটোবেলার কথা মনে পড়ে। সংহিও যখন এখানে নতুন আসছিল, কতগুলো ছেলে ওরে অনেক জ্বালাইতেছিল, তখন রিও ওরে বাসাইতে আসছিল, ছেলেগুলোকে মারতাছিল। আর এগুলো ভাবতে থাকে আর বলে, এতদিন পর ওই চলে আসছে, আবারও ফাজলামি শুরু হবে। তার মুখে তখন হাসি চলে আসে আর সে বাসায় চলে যেতে থাকে। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই অতীতের একটি ঘটনা। তখন তারা দুজনে হাই স্কুলে পড়ালেখা করত। সে সময় সংগীওর কাছে টাকা না থাকার কারণে তার হাত খরচ চলা যেত না। এই কারণে রিও তাকে সবসময় পার্ট টাইম জবে নিয়ে যেত, যাতে সংগীও সবসময় নিজের খরচ নিজে চালাইতে পারে। রিও আরে একদিন একটি রেস্টুরেন্টের মধ্যে থালা বাসন মাজাইতে নিয়ে যায়। সংগীও এই কাজ করবে না বলে সেখান থেকে চলে যেতে থাকে। তখন রিও ওর পা ধরে ওরে জোর করে সেখানেই রেখে দেয়। সেখান থেকে টাকা পাওয়ার পর রিও সেই টাকা দিয়ে ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনে, আর সে তার মাকে একটি স্বর্ণের নেকলেস গিফট করে। এতে ওর মা অনেক বেশি খুশি হয়। তখন আমরা বর্তমানে সিনস দেখতে পাই, যেখানে ওর মা ওরে বকতাছে, কেন বিয়ে ভাঙছে এটা জানতে চাইতাছে। ওর বিয়ে ওর কাজিন জুনের সাথে ঠিক হয়েছিল, তো ওর মা ওরে জিজ্ঞাসা করতেছে ওই জুনকে কেন চিট করলো আর এত বড় জব কেন ছেড়ে দিল। তখন রিও ওর মাকে বলে 10 বছর এক কাজ করতে করতে বোর হয়ে গিয়েছিল, তাই এখন সে কিছু সময় রেস্ট নিতে চায় আর কোরিয়ান খাবার খেয়ে এনজয় করতে চায়। এতে ওর মা অনেক বেশি রেগে যায়। তখন ওর বাবা এসে ওর মাকে ঠান্ডা করে। পরের দিন সকালে রিওর মা রিওর সাথে ভালোভাবে কথা বলে না। তার কিছুক্ষণ পর সংগীও আর ময়ম সেখানে আসে। তখন তারা সবাই একসাথে নাস্তা করতে বসে। আর তখন রিও আর ওর ভাইয়ের মাঝে ঝগড়া লেগে যায়। এতে ওর মা রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ময়ম রিওকে জিজ্ঞাসা করে কেন এইসব করছে। তখন রিও ময়মকে তার সব সমস্যার কথা বলে। তখন আমরা দেখতে পাই রিওর রুম এখন একটি স্টোর রুম হয়ে গেছে, তাই সে নিচে বিছানা পেতে শুয়েছিল। তখন সঙ্গীও তাকে এভাবে অলসের মতো শুয়ে থাকতে মানা করে দেয়, আর সে রিওর সাথে মজা নিতে থাকে। তখন রিও তাকে সামনে আসতে বলে, কারণ ওই সঙ্গীওর সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবে। সঙ্গীও যখন সামনে আসে, তখন রিওর গলা পেছন থেকে জড়ায় ধরে। আহারে বেচারা, শয়তান বেটি একটা। যাই হোক, পরে সঙ্গীও ছুটার চেষ্টা করতে থাকে। তখন রিওর মা সেখানে চলে আসে। আবার সে রিওকে বকাঝকা করতে থাকে। পরের সিনে দেখতে পাই রিওর বাসায় রাইস কেক অর্ডার করছে, কারণ আজকে সঙ্গীর কোম্পানি ওপেন হইব, তাই ওর মা ওরে রাইস কেক নিয়ে সঙ্গীর অফিসে যাইতে বলে। তখন রিও অফিসে যায়। সঙ্গীর অফিসের লোকেরা ওরে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ সঙ্গীও নাকি সবসময় রিওর ব্যাপারে অফিসে সবাইকেই বলতো। তখন সঙ্গীর অফিসের কলিগরা ওরে জিজ্ঞাসা করতে থাকে ওদের ছোটবেলার কাহিনী, কিভাবে ওদের বন্ধুত্ব হয়েছে, প্রথম কিভাবে পরিচয় হয়েছিল, কোথায় দেখা হয়েছিল। তখন রিও বলে, আমাদের প্রথম দেখা হয় 1995 সালে। তখন ওর পরিবার নতুন আমাদের এখানে আসে। তখন ওই একবারেই বলদা টাইপের একটা ছেলে আসছিল, ভয়ে ওর মার পিছনে লুকায় আসছিল। আর ওই আসছিল ফ্রান্স থেকে, যে কারণে ফ্রান্সের ভাষা ছাড়া কিছুই পারতো না। তাই ভাবলাম বলদাটাকে একটু হেল্প করি, কারণ ওর বাবা মা কাজের চাপে ওরে সময় দিতে পারে না। আর সে সময় রিওর মা বেবি সিটিং করতো, এ কারণে ওর মা ওরে রিওদের বাসায় রেখে যেত। আর তখন সে তাকে কোরিয়ান খাবার খাওয়া শেখায়, কোরিয়ান ভাষা শিখাইছে। আর তখন রিও আরও বলে, তখন আমার সাথে খেলতে নিতাম, এমনকি ওরে আমার খাবার পর্যন্ত দিয়ে দিতাম। অন্য বাচ্চাদের সাথে ওরে পরিচয় করাই দেই, আবার কিভাবে কোরিয়ান টাকা ব্যবহার করতে হয় এগুলো শিখাই দিই। বলতে পারেন যে ওরে আমি নিজেই পাইলা বড় করছি। আর তখন পেছন থেকে সঙ্গীও আসে আর বলে, এই কুত্তি যা বলতেছে সব কিছুই মিথ্যা, আসল কাহিনী আমি তোমাদের বলি। প্রথম যখন এই পাগলনির সাথে দেখা হয়, ওর মুখে মাটি লাগানো ছিল, ওর নাক দিয়ে সবসময় পানি পড়তো, এই কারণে আমি ওর সাথে মিশতাম না। আর খেলতে গেলে খালি সব কিছুই ভেঙে ফেলতো। আমি বাথরুমে গেলে না বলে ওই ভিতরে ঢুকে যেত। আর আমার মোটর খাইতে ভালো লাগতো না, কিন্তু ওই জোর করে ওর প্লেটের মোটর আমাকে দিয়ে দিত। কিছু খেলতে গেলে আমাকে চোর বানায় দিত। আর আমার পকেটের সব টাকা ওই নিয়ে আইসক্রিম আর চকলেট কিনে খেত। এগুলো বলতে বলতে আবারও তাদের মাঝে তর্ক শুরু হয়ে যায়। তাই মিয়ং আর লিনা সেখান থেকে চলে যায়। তখন মিয়ংয়ের কাছে একটি কল আসে, যেটা শুনে ওই ঘাবড়ে যায়। অন্যদিকে রিওর নামে বদনাম হয়। প্রতিবেশীর আন্টিরা বলে রিওর নাকি বিয়ে ভাঙছে, আবার চাকরি থেকে বের করে দিছে। এগুলো আবার রিওর মা শুনে রেগে রেগে ওর বান্ধবীর অফিসে আসে। ওইখানে আবার আরেক ঘটনা ঘটে। রিওর মা শুনতে পায় ওর স্কুলের সব বান্ধবী সঙ্গীর অফিস ওপেনিংয়ের অনুষ্ঠানে আসবে। আর রিওর মা তার বান্ধবীদের তো বড় মুখ করে বলছিল যে ওর মেয়ে ভালো জব করে, আবার আমেরিকার মধ্যে বিয়ে ঠিক হয়েছে, এখন ওর বান্ধবীরা এগুলো নিয়ে মজা করবে। এদিকে রিও অনেক বেশি বোরিং হচ্ছিল।
আর তার কোনো কিছুতেই মন বসতাছিল না। অন্যদিকে ওর মা জুনকে কল করে জানার জন্য যে কেন বিয়ে ভাঙছে, কিন্তু জুন ওর কল ধরতাছিল না। তখন রিও এখানে এসে ওর মার মোবাইল নিয়ে জুনের নাম্বার কেটে দেয় আর বলে ওরে কল দেওয়ার কোনো দরকার নাই। এদিকে সঙ্গীয়র অফিসে ওপেনিংয়ের আগে সমস্যা হয়েছে, এখানে ওরা প্রজেক্ট বন্ধ করে দিয়েছিল, আর যতক্ষণ না এটা চালু হবে ততক্ষণ ওরা লোন পাবে না। এদিকে আমরা জানতে পারি রিও আসলে চাকরি ছাড়ে নাই, ওরে বের করে দিয়েছিল, আর ওর হবু জামাই জুন ওরে ধোকা দিয়েছিল। এই কারণে রিও অনেক বেশি কষ্ট পায়, তাই সে কোরিয়া চলে আসে। অন্যদিকে সঙ্গীয়র মা বাবার সম্পর্ক ভালো যাচ্ছিল না। রাতে সঙ্গীয় যখন ঘরে আসে তখন রিও আর একটা গাছ দেয় অফিস ওপেনিংয়ের খুশিতে। তখন সঙ্গীয় বলে এটা কালকে আমাকে দিও। তখন রিও বলে আমি কালকে পারবো না, আমি ব্যস্ত থাকবো। পরের দিন সকালে রিওর মা রেডি হচ্ছিল সঙ্গীয়র অফিসের অনুষ্ঠানে যাওয়ার জন্য, তাই সে রিওর দেওয়া সেই স্বর্ণের নেকলেসটা খুঁজতে থাকে, কিন্তু সেটা পায় না, তাই সে এভাবেই চলে যায়। রিওর মা যখন সেখানে যায় ওর বান্ধবীরা ওর মেয়ের কাহিনী নিয়ে মজা করতে থাকে, এতে রিওর মা অনেক বেশি কষ্ট পায়, তবুও মুখে মিথ্যা হাসি রাখে। যখন সে ওয়াশরুমে যায় ওর বান্ধবীরা ওরে নিয়ে মজা করতে থাকে, কারণ সব বান্ধবীরা সফল হইতে পারলেও রিওর মা সফল হইতে পারে নাই ওর লাইফে। এটা শুনে সে আরও বেশি কষ্ট পায়। এদিকে বাইরে রিও আসে ওর মাকে সেই স্বর্ণের নেকলেসটি দিতে, তখন সঙ্গীও তাকে ভিতরে নিয়ে আসে আর ওর জন্য খাবার আনতে যায়। ওর মা ওরে দেখে টেনশনে পড়ে যায়, কারণ রিওকে যদি ওর বান্ধবীরা দেখে তাহলে নানা প্রশ্ন করতে থাকবে, তাই সে তাড়াতাড়ি নেকলেসটা নিয়ে ওরে যাইতে বলে। তখন ওর বান্ধবীরা সেখানে চলে আসে আর রিওকে প্রশ্ন করতে থাকে। তখন ওর মা সবাইকে থামতে বলে আর বলে ওই ইচ্ছা করে জব ছাড়ছে, কারণ ওই আরও বড় ভালো কোম্পানিতে জব পাইছে, এই কারণে কিছুদিনের জন্য সে আমাদের সাথে দেখা করতে আইছে, আর কিছুদিন পর আবার আমেরিকা চলে যাবে। এগুলো শুনে রিওর খারাপ লাগে, তাই সে তখন কোনো কিছুই বলে না। কিন্তু বাসায় এসে ওই ওর মাকে জিজ্ঞাসা করে আমার জন্য কি তুমি অপমান হও, তাই তুমি ওদের মিথ্যা কথা বলো? এতে ওর মা বলে আমি মিথ্যা বলি নাই, তুমি সত্যি আবার চলে যাবে। তখন রিও বলে তুমি কখনো চাইতে না আমি ফিরে আসি, এই কারণে আমার রুমকে স্টোর রুম বানাই দিছো। তখন ওর মা বলে আমি এ ব্যাপারে কোনো কিছু বলতে চাই না, আমি চাই তুমি এখনই আমেরিকা চলে যাও। তখন ওর মা ওর ব্যাগ গুছিয়ে নিজেই যেতে থাকে। রিওর মাকে থামায় আর বলে আমি কি কোনো অপরাধ করছি, আমার সাথে এমন কেন করতেছ? এতে ওর মা বলে আমি তোমাকে ছোট থেকে পেলে বড় করছি, আর এগুলো দেখার জন্য না, এত টাকা খরচ করে পড়ালাম, আমেরিকা জব পেলে, আর এগুলোর পর তুমি আমার সাথে এমন করতে পারো না। এতে রিও কান্না করে দেয় আর বলে আমি কি এখানে শুধু তোমার মেয়ে হয়ে থাকতে পারবো না, কেন আমার ওইখানেই থাকতে হবে? একবার ভেবে দেখছো আমি সেখানে কেমন ছিলাম, ঠিকমতো ঘুমিয়েছি কিনা, ঠিকমতো খেয়েছি কিনা? তখন ওর মা আবারও টিকিট কাটার কথা বলে, এতে সে কষ্ট পেয়ে রাগে ঘর থেকে বের হয়ে যায়। এগুলো আবার সঙ্গীও শুনছিল, এ কারণে সে ওর পিছনে যায়। রিও একটা বাচ্চাদের পার্কে বসে থাকে আর অনেক বেশি দুঃখী ছিল। তখন সেখানে বৃষ্টি চলে আসে। রিও নিজের দুঃখ লুকিয়ে ছোটবেলার কথা বলেই নিজে নিজে হাসতে থাকে, কিন্তু সঙ্গীও বুঝে যায় যে ওই অনেক বেশি কষ্টে আছে। এতে সঙ্গীও বলে আমার সামনে নাটক করতে হবে না, কান্না করে নাও, ভালো লাগবে। এতে রিও অনেক বেশি কান্না করে, সঙ্গীও তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে রিওর মা বুঝতে পারে সে তার মেয়ের সাথে এগুলো ঠিক করতেছে না, তাই সে তার মেয়ের জন্য কষ্ট পায়। পরের দিন সকালে ওর মা যখন ওর রুমের মধ্যে আসে তখন সে দেখতে পায় সে রুমে নাই। অন্যদিকে সঙ্গীয়র কোম্পানির প্রজেক্ট আবার শুরু হয়ে যায়, এ কারণে সবাই অনেক বেশি খুশি হয়। অন্যদিকে রিও বাসায় আসে, কিন্তু কারোর সাথে কোনো কথা বলে না, ডাইরেক্ট নিজের রুমে চলে যায়। যখন সে রুমের মধ্যে যায় তখন তার রুম দেখে সে অবাক হয়ে যায় আর জোরে মা বলে চিল্লানি দিয়ে বাইরে যায়, আর তার মাকে বলে আমার রুমের অবস্থা এমন কে করছে? তখন ওর বাবা এসে বলে তোমার মা সঙ্গীয়কে বলছে এগুলা করতে। তখন সকালের একটি ঘটনা দেখতে পাই, যখন ওর মা সঙ্গীয়কে কল করে রিওর রুম সুন্দরভাবে ডেকোরেশন করতে বলে, তখন সঙ্গীয় ওর রুম সুন্দরভাবে ডেকোরেশন করে দেয়। এদিকে রিওর মা নিজের ভুল বুঝতে পারে, তখন আবার ওদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায়, আর রিও তার নতুন রুম দেখে অনেক বেশি খুশি হয়। রিও যখন রাতে ওর রুমে শুইতে যায় তখন উপরে সিলিংয়ের মধ্যে তারা দেখতে পায়, কারণ ছোটবেলায় রিও এরকম নিজের রুমের মধ্যে তারা লাগাইতো, এগুলো দেখে ওর ঘুম আসতো। সঙ্গীও এসব কিছু জানতো, এই কারণে সে তার রুমের মধ্যে তারা লাগাই দিছে, তাই রিও তাকে ধন্যবাদ জানার জন্য কল করে। তখন সঙ্গী ওর সাথে মজা করতে থাকে। রিওকে বলে একটু ভালোভাবে দেখো সেই টেবিলটা, যে টেবিলে বসে তুমি তোমার সিনিয়রকে প্রপোজ করছিলা আর তখন রিজেক্ট হয়েছিলা, আর রিজেক্ট হওয়ার পর তুমি যেই কম্বল আর বিছানার উপর কান্না করছিলা সেই কম্বল আর বিছানাটা আবার লাগাই দিছি, আমি তোর পুরনো স্মৃতি আবারও নিয়ে আসলাম, আর তোর রুমের জানালার যে পর্দা আছে সেটা সবসময় লাগায় রাখবি। তখন সে পর্দা সরায় আর দেখতে পায় তার জানালার পাশেই সঙ্গীয়র রুম। তখন সে মজা করে বলে সবসময় জানালার পর্দা লাগায় রাখবি, সকালবেলা যেন তোর মুখ না দেখতে হয়। এতে রিও বলে কিন্তু তুই তো এখানে থাকিস না, শহরে তোর রুম আছে। তখন সঙ্গীও বলে এখন থেকে আমি এখানেই থাকবো।
তখন রিওর ছোটোবেলার একটি ঘটনা মনে পড়ে। একদিন রিও সিলিংয়ে স্টিকার লাগাচ্ছিল, তখন সে পা পিছলে পড়ে যায় আর সঙ্গেও তাকে ধরে ফেলে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আগের পর্ব 2টা অনেক বেশি আমরা সাপোর্ট পাইছি, এ কারণে আজকে আমরা লাভ নেক্সট ডোরের এপিসোড 3 নিয়ে আসছি। আজকের পর্বের শুরুতে আমরা 2007 সালের একটা ঘটনা দেখতে পাই, যেখানে অলিম্পিকের ইন্টারন্যাশনাল সুইমিংয়ের নির্বাচন হইতেছিল। সংহিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কিন্তু এই ম্যাচটি দেখার জন্য তার মা বাবা কেউই আসে নাই, তাই তার মন অনেক বেশি খারাপ থাকে। তার মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন, এ কারণে তিনি কাজের জন্য সবসময় কোরিয়ার বাইরে থাকেন। সংহিওর বাবা ছিলেন ডাক্তার, সেজন্য তিনিও ব্যস্ত থাকেন। তার মন অনেক বেশি খারাপ থাকে, কিন্তু রিও তার জন্য এসেছিল। রিও একা একা জোরে জোরে চিৎকার করতেছিল। সংহিও প্রথমে একটু শরম পায় ওর কাজ দেখে, তারপর সুইমিং শুরু হয়ে যায় আর সে প্রতিযোগিতায় জয়লাভ করে। তারপর তারা দুজনেই খুশি হয়। বর্তমান সময়ের ঘটনা দেখতে পাই, তখন রাত 3টা বাজে। রিও হঠাৎ খুব জোরে চিৎকার করে। এটা শুনে সংহিওর ঘুম নষ্ট হয়ে যায়। সে জানালা খুলে তাকে বলে, পাগল নাকি, এত রাতে চিল্লাইতেছস কেন, টাইম দেখ। তখন সে বলে, রাত 3টা বাজে, এতে আমার কি? তখন সংহিও বলে, এত রাতে পাখি ও পশুরা সবাই ঘুমাইতেছে, তুই এত রাতে জেগে আসুস কেন? তখন রিও তার সাথে মজা নেয় আর বলে, বেবি জেগে গেছো? বেবি তোমার কি ঘুম আসতেছে না? আমি কি তোমাকে গান গেয়ে ঘুম পাড়ায় দিব? সংহিও তাকে চুপ করতে বলে। তখন সে লক্ষ্য করে রিও ভূতের মুভি দেখতেছে, তাই সংহিও আরে মুভির কাহিনী আগেই বলে দেয়। এতে রিও খুব রেগে যায় আর তারপর সংহিও তার কানে ইয়ারপড লাগায় ঘুমায় যায়, যেমনটা আমি প্রতিদিন রাত্রে করি, কারণ আমার পাশে যে রুমমেট আছে ওরা বেশি নাক ডাকে। ওহো কষ্ট। যাই হোক, সকালে সংহিওকে দেখতে পাই তার বাবা মার সাথে নাস্তা করতেছে। সে এখনও তার মায়ের ওপর রেগে আছে, কারণ সে কোরিয়া থাকে না, কিন্তু এখন সে অভ্যস্ত হয়ে গেছে। তাই তার মা বলে কাল থেকে সে নাস্তা বানাবে। এতে সংহিও বলে যে আমি বেশিরভাগই নাস্তা করি না, যাই হোক তুমি তোমার কাজে যাও। এই কথা বলে সে অফিসে চলে যায়। তখন তার মায়ের খারাপ লাগে। এদিকে লিনা সংহিওকে সুখবর জানায়, তাদের প্রজেক্ট পুনরায় চালু হয়েছে এবং বড় একটা কোম্পানি থেকে অফার পেয়েছে। তারা একটি অবসর কমিউনিটির বিল্ডিং নির্মাণ করবে, তাই সে কোম্পানির সঙ্গে মিটিং ঠিক করে। সে একটি প্রতিযোগিতায় জয়েন করে। হাই স্কুলের জিমের পুনর্নির্মাণ এবং সম্প্রসারণ করতে হবে। রিও এর প্রতিদিনের রুটিন এখন এমন হয়ে গেছে যে সকালে ঘুম থেকে দেরি করে উঠে নাস্তা করে টিভি দেখে এবং ল্যাপটপে কিছু প্রোগ্রামিং করে, আবারও খাবার খায়, আবারও কিছুক্ষণ টিভি দেখে। এতে সে অনেক বেশি বোরিং হয়ে যায়, তাই সে সংহিওকে কল করে। লাইব্রেরিতে সন্ধ্যা 6টায় তাকে আসতে বলে, সেখানে তারা একসাথে কমিক পড়বে। সংহিও তাকে মানা করে দেয়, কারণ সে কাজে ব্যস্ত ছিল। রিও তার বেস্ট ফ্রেন্ড ময়ূমকে ডাকে, তারা দুজনে একসাথে বসে ভাবে কোন কমিক্স পড়বে। তখন দেখতে পারি সংহিও সেখানে চলে আসে। রিও বলে, তুমি না আসবে না, আমাকে বললে? তখন সংহিও বলে, তুমি বলছো এই কারণে আসি নাই। টেবিল থেকে একটা বই উঠায় যেটা নাম ছিল প্রিন্সেস। এতে রিও তাকে চেতাইতে থাকে। তারপর তাদের কথা কাটাকাটি হয়। তারপর তারা বাইরে বের হয়ে যায়। রিওর কাছে আরও 2 ঘন্টা ছিল, তাই রিও তাদের বোর্ড গেম খেলতে যেতে বলে, কিন্তু সংহিওর অফিসের কিছু কাজ ছিল আর ময়মের একটু পড়াশোনা করতে হবে। রিও পরে একা একাই হাঁটতে থাকে। পরের দিন সকালে রিও তার মা বাবার রেস্টুরেন্টে আসে। সেখানে সে তাদের সাহায্য করার কথা বলে, কিন্তু তার মা তাকে মানা করে দেয় এবং তারপর তাদের দোকানে একজন ভদ্রমহিলা আসেন, যিনি একটু বেশি খাবার অর্ডার করে। তারপর দেখতে পারি রিও তাকে চিনতে পারে, কারণ সে ছিল তাদের হাই স্কুলের ম্যাডাম। সেই ম্যাডামটা তাকে দেখে অনেক বেশি খুশি হয়। রিও তাকে খাবার নিয়ে যেতে হেল্প করে। এত বছর পর রিও আবার স্কুল দেখে খুব খুশি হয়েছিল আর সে বলে স্কুলে একটুও বদলায় নাই। তখন সে আরও বলে, আপনি প্রিন্সিপাল হয়ে গেছেন, এটা তোমার বিশ্বাসই হইতেছে না। তখন শিক্ষক বলে, আমিও বিশ্বাস করতে পারতেছি না, তুমি স্কুলে এত দুষ্টু ছিলা আর এখন কত বড় আর সাকসেস হয়ে গেছো। আমরা শিক্ষকরা যখন সবাই জানতে পারলাম তুমি গ্রিপ কোম্পানিতে কাজ করো, তোমার কাজের জন্য আমরা সবাই খুব গর্বিত হয়েছি। আর এখনও আমরা তোমার কথা সবসময় স্কুলে বলি, তুমি সবচেয়ে জনপ্রিয় স্টুডেন্টদের মধ্যে একজন। তখন তারা স্কুলের গেটের সামনে আসে। তখন সে দেখতে পায় সংহিও সেখানে দাঁড়িয়ে আছে। সংহিওকে দেখে শিক্ষক অনেক বেশি খুশি হয়, আর এটা জেনে সে খুব খুশি হয় জিম রিবিল্ডিংয়ের প্রতিযোগিতায় সংহিও অংশগ্রহণ নিচ্ছে। তিনি সংহিওকে জিজ্ঞাসা করে আজ বিকেলে তারা কি ফ্রি আছে নাকি। সংহিও কাজের সাইট চেক করতে হবে, কিন্তু রিও ফ্রি ছিল তাই সে হ্যাঁ বলে দেয়। তাই শিক্ষক তাদের স্কুলে বাচ্চাদের সাথে কথা বলতে বলে, তাদের অভিজ্ঞতা সম্পর্কে স্কুলের বাচ্চাদের বলতে বলে। এত বড় একটা কোম্পানিতে কাজ করে, কিন্তু রিও সেই কোম্পানিতে কাজ করে না এখন, সেটা সেই ম্যাডাম জানতো না।
প্রথমে তো রিও হ্যাঁ বলে দেয়, তাই সে তাকে নাও করতে পারে না। রিও স্কুলে আসে আর সবাই তাকে দেখে অনেক বেশি খুশি হয়, সবাই তাকে অনেক প্রশ্ন করতে থাকে। তখন একটা মেয়ে প্রশ্ন করে, তুমি কি আগে থেকে গ্রিপ কোম্পানিতে কাজ করবে এই নিয়ে স্বপ্ন দেখেছিলে? তখন সে বলে, আমি এগুলো নিয়ে কোনোদিন ভাবি নাই। তখন মেয়েটি বলে, তাহলে হাই স্কুলে তোমার কী স্বপ্ন ছিল? এতে রিও চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সংহিও স্কুলের সুইমিং পুল দেখতেছিল, তার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তাই তখন তার মন খারাপ হয়ে যায়। তাই সে বাইরে আসে আর দেখতে পায় রিওও যাইতেছে। সংহিও তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রিওর খুব মন খারাপ আসছিল, তাই সে রিওকে তার সাথে কোথাও যেতে বলছে। সে বলে সে এখন কোথাও যেতে চায় না। যখন সে চলে যাচ্ছিল, সংহিও তাকে ঘাড় ধরে থামিয়ে দেয় আর তার সাথে তাকে নিয়ে যায়। তারা দুজনে স্কুলের পিছনে দুটি গাছের কাছাকাছি কিছু বের করে, যেটা টাইম ক্যাপসুল বলে, যেখানে তারা 10 বছর আগে কিছু লিখেছিল। 10 বছর পর সেটা বের করে দেখতে চায়। রিওর সেটা খোঁজার কোনো ইচ্ছা হইতাছিল না, কারণ এই মুহূর্তে সে আপসেট ছিল। ম্যাডামকে মিথ্যা কথা বলছে আর ছাত্রদের নির্লজ্জর মতো ভাষণ দিছে। এতে সংহিও বলে, কষ্ট পাওয়ার কি আছে? 10 বছরের বেশি সময় তুমি গ্রিবে কাজ করছো আর সেই অভিজ্ঞতা তুমি ছাত্রদের সাথে শেয়ার করছো। এতে সে কিছু না বলেই ঘরে চলে যায়। সংহিও টাইম ক্যাপসুল না খুঁজে তার পেছনে যাওয়া শুরু করে। তার কোনো কাজ ছিল না, তাই তার বোরিং লাগতেছিল। তার মা জানে রিও কাজ ছাড়া ভালো থাকবে না, তার মেয়ে চুপ করে বসে থাকবে না, কারণ রিও কাজ করতে পছন্দ করে। অনেকদিন এভাবে কাজ না করে বাঁচতে পারবে না, এবং একই জিনিস রিওরও ফিল হইতেছিল। সারাদিন এভাবেই ফোন চালায় আর শুয়ে থাকে আর বিরক্ত হয়। ময়ম একজন রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাইতেছিল, কিন্তু পথে প্রচুর যানজট ছিল এবং মানুষ তার কথা শুনতেছিল না। কিন্তু সেখানে একটি গাড়িতে দানও ছিল, যে সামনে সব মানুষকে রোগী সম্পর্কে বলছিল। ময়ম তার ফেস দেখতে পারতেছিল না, কিন্তু তার টি শার্টে আই লাভ ইউ মাড ফ্ল্যাট লেখা ছিল। ময়ম শুধু সেটা দেখতে পায়। সংহিও সেই কোম্পানির সাথে কথা বলতে গিয়েছিল, যারা একটি অবসর কমিউনিটি বিল্ডিং বানাইতে চায়। এজন্য তাদের বাজেট 2 বিলিয়ন ইয়ন ছিল, কিন্তু সেই মানুষগুলো অন্য আর্কিটেকচারের ডিজাইন কপি করতে বলে। কিন্তু সংহিও এটা করতে চায় না। সে তাদের স্পষ্টভাবে বলে, কিন্তু তার সঙ্গী মিয়ং তাকে এটা করতে বলে, কারণ এতে তারা বেশি টাকা ইনকাম করতে পারবে। কিন্তু সংহিও অন্য কারো ডিজাইন মোটেও কপি করতে চায় না, সেজন্য তিনি মানা করতে যাচ্ছিলেন। কিন্তু মিয়ং তাদের বলে যে তারা এটি সম্পর্কে চিন্তা করবে এবং তাদের পরে বলবে। পরে মিয়ং তাকে বোঝানোর চেষ্টা করতেছিল যে তারা এটার জন্য হ্যাঁ বলে দিবে, তারপর ধীরে ধীরে তারা এর মধ্যে নিজেদের ডিজাইন বসিয়ে দিবে, যাতে তারা বুঝতে না পারে, আর এটাকে কপি করাও বলা হবে না। এতে সে আবারও মানা করে দেয়। অন্যদিকে ময়ম অফিসের সবাইকে তার কথা বলতেছিল যে রাস্তার জ্যাম সরিয়ে দিয়েছিল। তখন ময়মের নামে একটি অর্ডার আসে, যেটা ডানো পাঠাইছিল। এতে লেখা ছিল, ধন্যবাদ মিস ময়ম। সে মুচকি মুচকি হাসে আর ভাবে, সে আমার নাম জানলো কিভাবে। অন্যদিকে রিও একটি কোম্পানির সিওর কাছ থেকে জব অফার পাইছে। এটা সেই একই কাজ যেটা সেই গ্রিপে করত, কিন্তু এটা শোনার পরও রিওর খুব একটা খুশি লাগতেছিল না। ঠিক তখনই সংহিও একই দোকানের পাশ দিয়ে যাইতেছিল। সে রিওকে দেখে থেমে যায় এবং তার বাইরে আসার জন্য অপেক্ষা করে। রিও পরে তার সাথে কথা বলতে যায়। সে বলে, ভালো চাকরি পেয়েছি, টাকাও বেশি দিবে এবং কাজটি আমার পুরোনো কাজের মতোই। তখন সে বলে, অ্যাডজাস্ট করে নিব। তখন সংহিও বলে, তুমি সত্যি এটা করতে চাও? আমার মনে হয় তোমার যেটা ভালো লাগে সেটা করা উচিত। তখন রিও বলে, কাজ তো কাজই। তখন সংহিও তাকে বলে, এটা তো সেই গ্রিপের কাজের মতোই, যে কাজ করে তুই বিরক্ত হয়ে এসেছিলি, তুই আবারও কেন সেই পুরনো কাজ করবি? তুই বলছিলি তুই জীবন নতুন করে শুরু করতে চাস। তখন রিও বলে, এতে কি তোর কোনো সমস্যা? তখন সংহিও বলে, আমি তোকে ভালোভাবে চিনি। তুই যখন সত্যি কিছু করতে চাস, তুই অনেক বেশি এক্সাইটেড থাকস। তোর চোখ দেখলেই বোঝা যাচ্ছে তুই এটা করতে চাইতেছস না। তুই তোর স্বপ্ন যেটা সেটা কর। তখন রিও বলে, স্বপ্ন দেখার যোগ্যতা আমার নেই। স্বপ্ন তাদের জন্য যারা একবার হেরে গেলে আবার সাথে সাথে দাঁড়াইতে পারে, আর স্বপ্ন তাদেরই পূরণ হয় যারা বড় লোক। আর তুই এটা বুঝতে পারবি না, কারণ তুই আগে থেকে একটা বড় লোকের জীবন কাটাইতেছস। আমার জন্য লাইফের দ্বিতীয় কোনো অপশন ছিল না। তখন সংহিও বলে, আমি ওই সমস্যায় পড়ছিলাম, তোর মনে নেই? তোর তো মনে থাকার কথা। এটা বলে সে এখান থেকে চলে যায়। এরপর আমরা অতীতের একটা ঘটনা দেখি। 2008 সালের ন্যাশনাল জেতার পর সংহিও 2008-এর অলিম্পিকের জন্য সিলেক্ট হয়ে যায়। আর তখন রিও তাকে একটি রুমাল দিয়েছিল, যেখানে লেখা ছিল গো ফর গোল্ড। এটা থেকে সে অনেক বেশি খুশি হয়েছিল। তো ওই দিন সংহিও ট্রেনিং করতে যেতেছিল। কিছু ভাবতে ভাবতে রাস্তা পার হইতেছিল, আর তখন একটি গাড়ির সাথে ধাক্কা খায়, যার কারণে সংহিও অলিম্পিক থেকে বাদ পড়ে যায়, যেটা ভেবে তার কষ্ট লাগতে থাকে। অন্যদিকে রিওরও এই কথা মনে পড়ে। তখন সংহিওর জন্য তার কষ্ট লাগে আর ভাবে সে দুপুরে এভাবে বিহেভ না করলেও পারত। তাই সে তাকে সরি বলতে জানালা খুলে তাকে ডাকতে যাবে, কিন্তু তার সাহস হইতেছিল না।
পরের দিন স্কুল গেটে বসে সে এসব কথা ভাবতাছিল। সে ভাবতাছিল একটা মেয়ে তাকে তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করছিল। তো তখন সে বলছিল হাই স্কুলে প্রথম থাকা আমার স্বপ্ন ছিল, যেন আমি আমার মার নাম উজ্জ্বল করতে পারি, আর সবার চেয়ে ভালো রেজাল্ট করা আমার স্বপ্ন ছিল। কিন্তু এখন সেটা ভেবে আমি কষ্ট পাই, কারণ অন্যকে দেখাইতে গিয়ে নিজের স্বপ্নের দিকে খেয়াল করি নাই। তখন তার মোবাইলে ইন্টারভিউর মেসেজ আসে, আর সেটা দেখে সে চিন্তায় পড়ে যায়। রাতে স্কুলের ম্যাডাম ময়লা ফেলতে বাইরে আসে, তখন সে স্কুলের পিছনে রিউকে দেখতে পায়, যে কিনা সেই গাছের সামনে মাটি খনন করতেছিল। একজন আরেকজনকে দেখে ভয় পেয়ে যায়। তারপর ম্যাডাম তাকে অফিসে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে সে ওইখানে কি করতেছিল। তো রিউ বলে ওইখানে 10 বছর আগে ড্রিম ক্যাপসুল রাখছিলাম। আর রিও তাকে সব সত্যি কথা বলে দেয়, আর তার স্বপ্নের কথাও বলে দেয়। এতে ম্যাডাম খুশি হয় আর বলে তুমি যা সিদ্ধান্ত নিছ সব কিছুই ঠিক করছো। আর সংহিউ স্কুলের সুইমিং পুলে আসে, চাইলে তুমি ওর সাথে দেখা করতে পারো। তখন সে গিয়ে দেখে তার হাতে সেই টাইম ক্যাপসুলের চিঠি, যেটা সংহিউ বের করছিল, আর সে সেটা জুড়ে জুড়ে পড়া শুরু করে। এতে রিও শরম পায়, তাই সেটা নেওয়ার জন্য ওর পিছনে যায়। তখন সংহিও পুলের মধ্যে লাফ দেয় আর বলে এটা যদি তোর চাই তাহলে তোর এখানে নামতে হবে। তখন রিও বলে তুমি ভালো করেই জানো আমি সাঁতার পারি না। তখন সংহিও বলে আজ অনেকদিন পর আবারও এখানে নামলাম, আর আমার এখন অনেক বেশি ভালো লাগতেছে। আর তুই জানিস আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আর সাঁতার করতে পারতাম না, তখন আমি নিজেকে ঘরে বন্দি করে রাখছিলাম। তখন আবার একটা অতীত দেখতে পাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পর সংহিও ঘরে মনমরা হয়ে থাকতো, কিন্তু রিও সবসময় ওর সাথে দেখা করতে আসতো, ওর জন্য ওর প্রিয় কমিক্স নিয়ে আসতো আর সবসময় ফাইজলামি করতো। তখন সংহিও ওর রুম থেকে বের করে দেয়, কিন্তু রিও চাবি নিয়ে আবারও রুমের ভিতর ঢুকে যায়। তারপর সংহিও চাবি নিয়ে নেয় আর ওর রুম থেকে আবারও বের করে দেয়, কিন্তু রিও তাও থামে না, জানালার মধ্যে মই লাগায় আবার আসতে থাকে। সংহিও জানালা খুলতে যায় আর তখন রিও পড়ে যেতে থাকে, কিন্তু সে তাকে ধরে ফেলে। তখন তাকে রুমের ভিতর নিয়ে আসে আর বলে তুই কি পাগল, এখন পড়ে গেলে তো ডাইরেক্ট মরে যেতি। এতে রিও রাগ করে বকা দিয়ে বলে তাইলে তুই রুম লক কেন করছিলি? তখন সংহিও বলে আমি তোর লাইফ বাঁচালাম আর তুই আমাকে গালি দেস। এতে রিও আবারও বলে আমি পাগল, তুই তাহলে জঙ্গলি। এতে সংহিও বলে তুই এখন তোর ঘরে যা। এতে সে আবারও গালি দেয় আর বলে আমি চলে গেলে তুই কি দেয়ালের চেহারা দেখবি লুজার। লুজার শুনে সংহিও রেগে যায় আর বলে আমাকে এটা কেন বললি। এতে রিয়া আবারও গালি দিয়ে বলে লুজার তুই আমাকে কি করবি, তুই তো এখনও বাচ্চা পোলাপান। এতে সংহিও গালি দেওয়া শুরু করে। ওদের মাঝে এমন গালাগালি চলতে থাকে। রিও বলে এখন তোর কেমন লাগতাছে? তখন সংহিও বলে এতদিন পরে তোরা আমি এভাবে গালি মারতে পারতাছি, আমার খুব ভালো লাগতাছে। তো রিও তখন তার ব্যাগ থেকে একটি কোরাল বের করে বলে তাহলে শুন, এরপর থেকে দরজা যদি রক করস তাহলে এই দরজা আগে এটা দিয়ে ভাঙবো, তারপর তোরে ভাঙবো। এই কথা বলে সে ঘর থেকে চলে যায়। আর বর্তমানে সংহিও হাসে আর বলে তুই এমন পাগল ছিলি, কোনো কিছুর জন্য তোর ভয় লাগতো না, আর এখন তুই নামার জন্য ভয় পেতাছিস। এসব নাটক বাদ দে, পুরনো রিও কত চালাক আর অ্যাক্টিভ ছিল, আর তুই এখন বোরিং হয়ে গেছস। এতে রিও রাগ করে আর বলে তুই তোর কথা তোর মুখেই রাখ। এটা বলে সে পানিতে লাফ দেয়, কিন্তু ওই সাঁতার জানতো না তাই ডুবতে থাকে। সংহিও এসে ওরে ধরে ফেলে। রিও এত ভয় পায় আর হাত পা নড়াইতে থাকে। সংহিও ওরে শান্ত হইতে বলে, কিন্তু ওই আরও বেশি নড়তে থাকে। তারপর সংহিওর মাথার চুল ধরে ওরেও ডুবাইতে থাকে। এতে সংহিও বলে তুই শান্ত হয়ে থাক, দেখবি ভাসতে পারবি। পরে সংহিও তারে পানিতে ভাসায়। তখন রিও বলে আমি ভাবছিলাম এই কাজ ছেড়ে আমি আমার স্বপ্নের মতো কিছু করব। এগুলো করে আমি বেশি বোরিং হয়ে গেছিলাম, কিন্তু এখন বুঝতে পারতাছি গ্রিপ ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। তখন সংহিও বলে আমিও ভাবছিলাম যে হয়তো আমার সব শেষ হয়ে গেছে, আমি ভাবছিলাম হয়তো এমন জায়গায় আমি আর আসতে পারবো না যেখানে আমি শান্তি মতো সুইম করতে পারবো। তখন রিও বলে কিন্তু তুই তো পেয়ে গেছস। তখন সংহিও বলে হ্যাঁ এটাই তো বলতে চাইতাছি, আমি যদি পেয়ে যাই তুই কেন পারবি না। তখন রিও বলে তাহলে কি আমার স্বপ্নের কথা ভাবা উচিত? তখন সংহিও বলে হ্যাঁ অবশ্যই। তখন রিও বলে তুই যদি সুইম করার সুযোগ পাস তুই কি তবুও আর্কিটেকচারের কাজ করবি? তখন সংহিও বলে হ্যাঁ করব। তখন সংহিও বলে আর তুই যদি গ্রিপে যাওয়ার সুযোগ পাস তুই কি সেখানে যাবি? তখন রিও বলে না আমি ওইখানে যাব না। তখন সে আরও বলে তুই যদি এখন এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার আগে যাইতে পারস তাহলে কি তুই ওইখানে যাবি? তখন রিও বলে ওই সময় তো আমি যাইতেই চাই না। এই কথা বলে আবারও নড়তে থাকে। তখন সংহিও তার শক্ত করে ধরে ফেলে। তখন আবারও অতীতে দেখি যখন তারা হাই স্কুলের ফাইনাল ইয়ারে ছিল, তারা ফিউচারের জন্য টাইম ক্যাপসুল লিখতেছিল।
তখন সংহিও এখানে রিওকে নিয়ে ওর মনের ফিলিংস লেখতেছিল যে 10 বছর তো অনেক দেরি, তার আগে আমি ওর মনের কথা বলে দিব। রিওকে অনেক আগে থেকেই পছন্দ করত। তখন তারা উপরে উঠে আসে। রিওর কাছে কোনো কাপড় ছিল না, তাই সে সংহিওর কাপড় পরে, যেটা ওর পুরো ঢিলা লাগতেছিল। তাই সংহিও ওর সাথে মজা নিয়ে বলে, তুমি একটা পিচ্চি মেয়ে। এতে রিও রেগে ওরে মারতে যায়। সংহিও ওর মাথায় হাত দিয়ে ঠেলে দূরে সরায় দেয়। আর রিও তখন সেই টাইম ক্যাপসুলটা চায়, কিন্তু সংহিও সেটা দেয় না। পরে তারা সেই টাইম ক্যাপসুল খুলে আর সেখানে মাত্র 2টা লেটার পায়। ময়মেরটা সেখানে তারা পায় না। তারা দুজনেই নিজের চিঠি পড়তে থাকে। রিও নিজের চিঠি পড়ে বিরক্ত বোধ করে। এদিকে সংহিও নিজের চিঠি পড়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে রিওকে নিয়ে সে তার মনের কথা সব কিছু লিখছিল। তাই সে তাড়াতাড়ি চিঠিটা ভাঁজ করে রেখে দেয়। রিও তার চিঠিটা পড়তে চায়, কিন্তু সে তাকে পড়তে দেয় না। কিন্তু সংহিও রিওর চিঠি আগেই পড়ে নিয়েছিল। সংহিও তার নিজের চিঠি নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। রিও তার পিছনে পিছনে যেতে থাকে, কিন্তু তাকে ধরতে পারে না। সংহিও তার চিঠি নিয়ে তার ঘরে চলে আসে এবং সেটা আবারও পড়ে। আবারও সে অবাক হয়ে যায়। সে অবাক হয়ে যায় এই কারণেই যে 10 বছর আগে সে রিওকে পছন্দ করত, আর মনে মনে ভাবতে থাকে আমি কি পাগল নাকি। সে এই চিঠিটা পড়ে অনেকটা বেশি বিরক্ত বোধ করতেছিল। তো তখন আমরা বুঝতে পারলাম বর্তমানে রিওকে সে পছন্দ করে না। আর তখন সে ভাবতেছিল তখন হয়তো আমার মাথায় একটু সমস্যা হয়েছিল, এই কারণে এগুলো লিখছিলাম। আর এটাও বলে এগুলো শুধু সে সময়কার একটা আবেগ ছিল, এছাড়া আর কিছুই না। এই কথা বলে সে চিঠিটা ভাঁজ করে রেখে দেয়। এদিকে রিও তার চিঠি পড়ে কোনো কিছু বুঝতে পারতেছিল না, কারণ সে বাকি স্টুডেন্টদের মতো একই ধরনের চিন্তা করছিল। পরের দিন সকালে সঙ্গের মাকে দেখি যার কিনা ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, তাই সে আবারও কাজে চলে যাবে। সে ঘরে কোনো কিছুই রান্না করে না। অন্যদিকে সঙ্গীও অফিসে যায়। তখন তার সাথে রিওর দেখা হয়। তখন রিও তাকে বলে সে বই পড়ে তার নিজের স্বপ্ন খুঁজবে। রিও তাকে অনেক পদের কাজের কথা বলতেছিল, আর কি করবে না করবে সেগুলো বলতেছিল। সঙ্গীও তার কোনো কথাই মনোযোগ না দিয়ে হাঁটা ধরে, কিন্তু রিও তার পিছে পিছে বলতে বলতে অফিস পর্যন্ত চলে আসে। তখন সঙ্গীও তাকে কফি খেয়ে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু রিওর কোনো কাজ নেই, সে অনেক বেশি বোরিং হয়। এই কারণে সে বাহানা দিয়ে সেখানেই থাকার চেষ্টা করে। তখন সেখানে মিয়ং এসে বলে গ্রিপ কোম্পানি তাদের কন্ট্যাক্ট করেছে, তারা সিউলে অফিস বানাইবো, তাই তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে তাদের ব্রাঞ্চ অফিস এখানে বানাবে, আর এইচ আর্কিটেকচারকেও এর সাথে যুক্ত করছে। তারা যাকে কাজ দিবে তারাই এটা করবে। গ্রিপের নাম শুনে রিওর মন খারাপ হয়ে যায়। তখন সঙ্গীও বলে এইচ আর্কিটেকচারকে রেখে আমাদের কেন কাজ দিবে। তখন মিয়ং বলে আমাদের কাজের জন্য, আর আমার এক বন্ধু গ্রিপ কোম্পানিতে কাজ করে, সেই তাকে সাজেস্ট করেছে আমাদের কোম্পানি, তাই এই কাজটা আমাদের হাতছাড়া করা যাবে না। তারা পার্সোনালি আমাদেরকে মেল করেছে, তাই তারা তিনজনেই সেই মেলটা পড়া শুরু করে। এদিকে তারা দুইজনেই বিজনেস ইমেল ইংলিশে এই কারণে পড়তে পারে না, কিন্তু রিও এসবে এক্সপার্ট ছিল, তাই তাকে রিপ্লাই করতে বলে। সে মেল চেক করে বুঝে যায় আর এটা বলে যে জেনিফার এটা পাঠাইছে। সে ছোট ছোট কাজগুলোকে ভালোভাবে লক্ষ্য রাখে, তাই একটি স্ট্যান্ডার্ড রিপ্লাই তাকে দিতে হবে। এতে মিয়ং বলে মিস রিও, আপনি তো আমেরিকার একটি কোম্পানিতে কাজ করতেন, নামটা আমার মনে নাই, তো আপনি তো এগুলো ভালো জানেন। তখন রিও বলে আমি গ্রিপেই কাজ করতাম। এটা শুনে মিয়ং অবাক হয়ে যায়, তাই সে তাকে কাজটা করতে বলে। সংহিও জানে এতে রিওর আনকমফোর্টেবল হবে, তাই সে মিয়ংকে মানা করে দেয় আর বলে আমি নিজে ইংলিশ কোর্স শিখে তারপর রিপ্লাই করব। এদিকে রিও সে বলে আমি তো কাজ করার জন্য কোনো কিছু খুঁজতেছিলাম, তাই সে বারবার সংহিওকে বলতে থাকে, তাই সে রাজি হয়ে যায় আর রিও মেলে রিপ্লাই দিয়ে দেয়। তারা দুজনেই একসাথে কাজ করতে থাকে, আর তাদের দুজনকেই লিনা লুকিয়ে লুকিয়ে দেখতেছিল তাদের মাঝে কি কোনো চক্কর চলতেছে নাকি। মিয়ং ওরে বলে এগুলো কোনো কিছুই না, ওরা ছোটবেলা থেকে ভালো ফ্রেন্ড। এদিকে সংহিও রিওকে বলে এগুলো করে তো অনেক সমস্যা হবো, তাই না, তুই আবারও গ্রিপের সাথে যুক্ত হয়ে যাবি। তখন রিও বলে আমার তো করার ইচ্ছা নাই। তখন সংহিও বলে তাহলে তুই কি এটা আমার জন্য করতেছিস। তখন রিও বলে হ্যাঁ তোর জন্যই তো করতেছি, তোকে এইভাবে সমস্যা ফেলে তো আমি যেতে পারি না। তারপর সে তাকে খাবার খাওয়ার জন্য যেতে বলে। তখন সংহিও বলে আমার অনেক কাজ আছে, তাই আমি যেতে পারবো না। এতে রিও তাকে ধমক দেয় আর বকতে থাকে, বলে খাবার থেকে বেশি তোর কাজ হয়ে গেছে বড়। তখন সংহিও বলে তোর কাজ হয়ে গেছে, তুই ঘরে চলে যা। তখন রিও বলে আমি তো যাব না, আমি কমিক্স বই নিয়ে এসেছি, এগুলো পড়ে আমার স্বপ্ন খুঁজবো। তারপর সে আবারও তার স্বপ্নের কথা বলতে থাকে, আমার কি একজন বাস্কেট প্লেয়ার হওয়া উচিত। তখন সংহিও বলে তুই তো বাস্কেটবল খেলতেই পারস না, আর তুই এখানে বেশি পেশাল পারিস না, তুই ঘরে যা আরাম কর আর আমাকে ডিস্টার্ব করিস না। অন্যদিকে সংহিওর মা তার অফিসে চলে যায়
যেখানে স্যার তাকে বলে তার পরের ডিউটি কোন দেশে হবে। অন্যদিকে ময়ূম একটি শপ থেকে ড্রিঙ্ক নিতে এসেছে। যখনই সে একটি ড্রিঙ্ক ধরতে যাবে সে একই ড্রিঙ্ক দানও ধরে। তারা দুজনেই দুজনকে দেখে অবাক হয়ে যায়। ময়ূম তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার নাম কিভাবে জানছো? এতে দানও বলে, আমি তোমার নাম খুঁজেছি আর আমি এত সহজে আমাকে সাহায্য করা ব্যক্তির নাম ভুলে যাই না। আর আমি এখানে নতুন শিফট হয়েছি, এখন মাঝে মাঝে আমাদের দেখা হবে। তখন ময়ূম বলে, দয়া করে এই ড্রিঙ্কটা ছেড়ে দাও, এটা শেষ ড্রিঙ্ক আর এটা আমার সবচেয়ে প্রিয়। তখন দানও বলে, এটা আমারও প্রিয়, তাই তাকে দিতে চায় না। এতে ময়ূম বলে, আমি এই ড্রিঙ্কস 20 বছর ধরে খাইতাছি আর এটা আমাকে অনেক শক্তি দেয়, তাই এটা আমাকে দিয়ে দাও। তখন দানও বলে, আমি এটা 21 বছর ধরে খাইতাছি। তখন সেখানে রিও আর সংহিও চলে আসে। দানও তাদের হাই বলার জন্য হাত ওঠায়, তাই সে ড্রিঙ্কস ময়ূম পেয়ে যায়। তারপর তারা সবাই একসাথে বসে গল্প করতে থাকে। তখন দানও বলে সে একজন নিউজ রিপোর্টার আর সে এখানে নতুন শিফট হয়েছে। তখন রিও বলে, খুবই আশ্চর্যজনক, তুমি সংহিও আর ময়ূম দুজনকে চিনো? তখন ময়ূম তাকে ধন্যবাদ বলে ড্রিঙ্কস দেওয়ার জন্য। তখন দানও বলে, আমি তোমাকে দেই নাই, আমি সংহিওকে হাই বলতে গেছি, তখন তুমি এটা কেড়ে নিয়ে গেছো। তখন রিও বলে, তোমাদের দুজনের পছন্দ একবারে সেম। তখন দানও বলে, তোমাকে দেখে চেনা চেনা লাগতেছে, হয়তো আমি তোমাকে কোথাও দেখছি। তখন রিও বলে, 10 বছর আমি কোরিয়ায় ছিলাম না আর আমি অনেক বেশি সুন্দর, হয়তো এই কারণেই তোমার কাছে মনে হয় তুমি কাউকে দেখছো এরকম। তখন সংহিও মজা করে বলে, এসব কথা বইলো না রিও, মানুষ তোমার উপর রেগে পাথর ছুড়বে। তাদের মাঝে ঝগড়া শুরু হতে যাবে। তখন দানও বলে, সরি, আমার জন্য হয়তো তোমাদের এমন ঝগড়া লাগলো, আমারই ভুল এটা। আর বলে, তোমরা তিনজনকে ছোটোবেলা থেকেই ফ্রেন্ড? তখন সংহিও বলে, হ্যাঁ তাই বলতে পারো, কারণ আমাদের তিনজনের মা একজন আরেকজনের ফ্রেন্ড আর আমরা ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি। তখন সংহিও তাকে জিজ্ঞাসা করে, তুমি আগে কোথায় থাকতা? এতে দানও একটু ইগনোর করে বলে, আমার একটু জরুরি কাজ আছে, তাই সেখানে থেকে চলে যায়। এতে ময়ূমের ওর প্রতি একটু সন্দেহ জাগে। এগুলা বলে সে রাস্তা দিয়ে যাইতেছিল। তখন সংহিও বলে হয়তো তার কোনো সমস্যার কারণে সে বলবে না। তখন রিও তাকে টাইম ক্যাপসুলের কথা জিজ্ঞাসা করে। তখন ময়ূম বলে, হ্যাঁ এটা আমি কিছুদিন আগেই বের করছি। তখন রিও বলে, তুমি কি সবগুলো চিঠি পড়া দেখছিলা? তখন ময়ূম বলে, হ্যাঁ পড়ছি। তখন রিও বলে, এই বাটপাড়ের চিঠিতে কী লেখা ছিল? ওই আমারটা পড়ছে কিন্তু ওটা আমাকে পড়তে দেয় নাই। ময়ূম যেহেতু সবগুলো চিঠি পড়ছিল এ কারণে ময়ূম সংহিওর মনের কথা সব জেনে গেছে, তাই সংহিও ঘাবড়াতে থাকে। সংহিওর চেহারা দেখে ময়ূম বুঝে যায় আর বলে, আমার তো মনে নেই আমি কি পড়ছিলাম। সংহিও তখন ফোন আসার বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন গ্রিপ কোম্পানি থেকে তাদের ভিডিও কল দেয় এবং তাদের সাথে মিটিং করতে তারা স্পেশালি আমেরিকা থেকে কোরিয়া আসবে। এটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। মিয়ং একটু বেশিই খুশি থাকে। তারা দুজনেই খুশিতে কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, এদিকে ভিডিও কল বন্ধ করতে ভুলে যায়। তখন রিও তাদের কথা শুনতে পায়। এখানে তারা বলছিল এটা শুধুমাত্র একটা ফর্মালিটি মিটিং, কারণ ওদের এই নতুন কোম্পানি এজ আর্কিটেকচার কোম্পানির সাথে পাঙ্গা দিতে পারবে না। আর যেহেতু কোম্পানির একজন বলছে এখানে মানবতার খাতিরে দেখা করতে যাব, এমনিতেও ওদের আমরা মানা করে দিব। এটা শুনে রিওর অনেক বেশি রাগ হয়। অন্যদিকে দানও, যে কিনা ময়ূমের ঘরের পাশেই চলে আসে। ময়ূমের মা যখন ভারী বক্স নিয়ে অফিসের দিকে যাচ্ছিল তখন দানও এসে তাকে সাহায্য করে। আসলে ময়ূমের বাড়ির পাশেই সে শিফট হয়েছে। এদিকে ময়ূম খুঁজে পায় দানও সত্যি সত্যি একজন নিউজ রিপোর্টার। সে পার্ক থেকে বাসায় যাচ্ছিল তখন সে একটি মেয়েকে লক্ষ্য করে। ঘাসের মধ্যে সে কোনো কিছু খুঁজতেছিল। তখন সে ছোট্ট বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, তুমি কি খুঁজতেছ? তখন মেয়েটি বলে, আমি কাল রাতে একটি উজ্জ্বল জিনিস নিচে পড়তে দেখেছি, হয়তো ওইটা এলিয়েন বা ইউএফও। এটা শুনে ময়ূম বলে, তুমি কি এগুলো বিশ্বাস করো? আর সে অনেক এক্সাইটেড হয়ে বলে, আমিও কিন্তু এগুলো বিশ্বাস করি। তখন মেয়েটি এলিয়েন সম্পর্কে তাকে বলতে থাকে যেগুলো সত্যি আছে। তখন ময়ূম বলে, তুমি অনেক জিনিয়াস, তাই তোমাকে আমি সাহায্য করব। তখন মেয়েটি বলে, আমার বাবা অপরিচিত মানুষদের সাথে কথা বলতে মানা করছে, তাই তুমি এখান থেকে চলে যাও। তখন ময়ূম এটা শুনে মেয়েটার প্রতি ইমপ্রেস হয়। অন্যদিকে দানও ময়ূমের মার অফিসে বক্স নিয়ে যায়। তখন সেখানে রিওর মাও আসে এবং তার সাথে তার পরিচয় করিয়ে দেয়। তখন রিওর মা বলে, দানও কত ভালো ছেলে আর একজন রিপোর্টার, তোমার কি মনে হয় রিওর সাথে ওর ভালো মানাবে, তাই না? তখন ময়ূমের মা বলে, এটার কোনো সুযোগ নেই। একথা বলেই তার মোবাইলে একটি কল চলে আসে, তাই সে পুরো কথা না বলে চলে যায়। কিন্তু রিওর মার দানকে খুব ভালো লাগে রিওর জন্য। অন্য একদিন ময়ূম সে রাস্তা দিয়ে যাইতেছিল আর সে সসেস খাইতেছিল। তখন সে সেই মেয়েটাকে আবারও দেখতে পায়। সে তখনও এলিয়েন খুঁজতেছিল আর মেয়েটার অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই ময়ূম তাকে সসেস গিফট করে। কিন্তু মেয়েটা বলে, আমার বাবা অপরিচিত মানুষদের থেকে কোনো কিছু নিতে বারণ করছে। তখন ময়ূম তাকে চকলেট গিফট করে। তখন মেয়েটি বলে, আমার বাবা বলেছে অপরিচিত মানুষরা নাকি চকলেট দিয়ে বাচ্চাদের কিডন্যাপ করে, তাই আমি তোমার কোনো কথাই ফাঁসতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, আমি না হলে পুলিশকে কল করে দিব। মেয়েটি
মেয়েটি যখন কল করতে যাবে তখন ময়ূম তাকে থামতে বলে আর বলে, ঠিক আছে আমি নিজে পুলিশকে কল করে দিচ্ছি, তুমি অ্যাম্বুলেন্সের মতো হর্ন বাজানো গাড়ি দেখছো, ওইগুলোতে আমি কাজ করি। তখন মেয়েটি বলে, তার মানে তুমি একজন প্যারামেডিক। বাচ্চাটার সতর্কতা দেখে ময়ূমের কাছে খুব বেশি ভালো লাগে। অন্যদিকে রিও সংহিওকে খাবার খাওয়ার জন্য ডাকে, কিন্তু সংহিও মিটিং এর জন্য প্রেজেন্টেশন বানাইতে ব্যস্ত ছিল, এই কারণে সে তাকে একাই যেতে বলে। এতে রিও অনেক বেশি রেগে যায় আর বলে, এগুলো বানানোর কোনো দরকার নেই, এসব ধোঁকাবাজদের সাথে কাজ করার কোনো দরকার নেই। তখন রিও তাকে সবকিছু বলে দেয়, হয়তো তারা তোমার আইডিয়া চুরি করে নিতে পারে, ওরা শুধু তোমার সাথে মানবতার খাতিরে দেখা করতে আসবে, আর ওরা আগে থেকে HR আর্কিটেকচার কোম্পানিকে সিলেক্ট করে রেখেছে। তোমরা যখন চলে গেছো তখন আমি সবকিছু শুনছি। তখন সংহিও তাকে মিয়ংকে এগুলো বলার জন্য না করে, এমন ভাব ধরো যেন তুমি কোনো কিছুই শুনো নাই, আর আমরা অফিসিয়ালি তো কনফার্ম হইতে পারিনি, সো অফিসিয়ালি তো আমাদের কাজ করতেই হবে। তখন রিও বলে, ওরা তো তোমার প্রেজেন্টেশন ভালোভাবে দেখবে না, তো কেন তুমি ধোঁকাবাজদের জন্য এত কষ্ট করে প্রেজেন্টেশন বানাইবা? তখন সংহিও বলে, আমি সবসময় আমার কাজের উপর ফোকাস দিছি, আর আমি সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করছি, আর আমি কখনো আমার কাজ অর্ধেক রেখে দেইনি। এতে রিও আরো বেশি রেগে যায় আর বলে, তুই শুধু শুধু এমন কষ্ট করতেছস, তুই ওদের ব্যাপারে কোনো কিছুই জানোস না, ওরা কারোর পরিশ্রম বলতে কোনো কিছুই বোঝে না। তখন সংহিও বলে, আমার হার্ডওয়ার্ক সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তাই তুমি এমন কথা বলতেছ। তখন রিও বলে, আমি এসবের মধ্যে আর নেই, আমি মিস্টার মিয়নকে সব কিছু বলে দিব। অন্যদিকে লিনা একটি জিমের মধ্যে যায়, যেখানে রিওর ভাই সেখানে জিম ট্রেনার। লিনাকে দেখে সে জিমের খারাপ অবস্থার কথা বলে আর বসের নামে বদনাম করতে থাকে। লিনা তার কোনো কথাই কোনো দাম দেয় না। জিমের বস রিওর ভাইকে সেখান থেকে সরায় দেয় আর লিনাকে জিমে সাইন করার জন্য নিয়ে যায়। অন্যদিকে রাতে ময়ূম সেই বাচ্চাটার কথা রিওকে বলতেছিল, তার বাচ্চাটাকে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু সে তার নাম ঠিকানা জানতে ভুলে গেছে, তাই সে একটু আফসোস করে। রাতে খাবার খেয়ে তারা বাইরে যাওয়ার প্ল্যান করে। তখন ময়ূম বলে, সংহিওকে সাথে করে নিয়ে যাই। তখন রিও বলে, যদি ওই যায় তাহলে আমি তোর সাথে যাব না। এতে ময়ূম বুঝতে পারে ওদের মাঝে আবার ঝগড়া লেগেছে। এদিকে অফিসে মিয়ং খুব খুশি ছিল, তাই সে সুন্দর সুন্দর আইডিয়া সংহিওকে দিতেছিল, কারণ সে ভাবছে গ্রিপ তো তাদেরই এই কাজটা দিবে। এতে সংহিওর জন্য একটু খারাপ লাগে। এটা ভেবে যে রিও যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তো ওই অনেক বেশি কষ্ট পাবে, আর ওই অনেক বেশি খুশি আর পরিশ্রমও করতেছে। অন্যদিকে ময়ূম একটি শপ থেকে ললিপপ নিতে যাবে, সেম ললিপপ দানও ধরে। তখন দানো বলে, আমাদের পছন্দ তো পুরো সেম। তখন ময়ূম বলে, এবার আমি আগে ধরছি, আর এটা আমাকে দাও, এটা সহজে পাওয়া যায় না। এতে দানো বলে, আজকে থেকে আমার জন্য আনবে। তখন দোকানের কর্মচারী পুরো বয়ম নিয়ে আসে। এদের দুইজনই কিনে নিয়ে সেখান থেকে বের হয়। তখন দানো আরেক গাড়িতে লিফট দিতে চায়, কিন্তু ময়ূম মানা করে দেয়। তখন সে লক্ষ্য করে সেই ট্রাফিকে থাকা ছেলেটি যার কাজে সে ইমপ্রেস হয়েছিল তার গাড়ি আর দানোর গাড়ি সেম। তো এতে সে রেগে যায় আর বলে, আমার পছন্দের জিনিস দানো সবসময় নেওয়ার চেষ্টা করে। তো দানো ঘরে এসে বক্স আনপ্যাক করে। তখন সে একটি পুরনো ক্যামেরা পায়, যেখানে 2007 আর 2008-এর অলিম্পিকের পিকচার আছে, যেখানে সংহিও পার্টিসিপেট করছিল। তো ওই সময় দানো সংহিওর ছবি তুলছিল। তো তখন ওই ছবিতে রিও আর সংহিওকে একসাথে দেখে আর ভাবে, এই কারণে হয়তো রিওকে চেনা চেনা লাগতেছিল। এদিকে সংহিও মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হইতেছিল, আর যাওয়ার আগে রিওর দেওয়া গাছে পানি দেয়, আর তখন দানো তাকে সেই ছবিটা পাঠায়। তো মিয়ং রিওর কথা জিজ্ঞাসা করলে সংহিও বলে ওই আসবে না। তখন দেখে সে আগে রেডি হয়ে দাঁড়ায় আছে। পরে সে ওদের সাথে মিটিংয়ে যায়। তো তখন সংহিও বলে, তুই না আসবি না? তখন রিও বলে, আমার তোর জন্য চিন্তা হইতেছিল, কারণ তুই যদি ওদের ইংলিশ না বুঝতে পারস, যদি ওরা তোরে ইংলিশে গালি দেয় বুঝবি না, তাই আমি আসলাম যাতে ওদের আমি ইংলিশে গালি দিতে পারি। সংহিও বলে, গালি দেওয়ার নামে তো তুই এক্সপার্ট। তারপর আবারও তাদের মাঝে মিল হয়ে যায়। তো সেখানে গ্রিপ কোম্পানির মানুষ আসে, যেখানে ক্রিস নামের একজন থাকে, যেখানে গ্রিপ কোম্পানির চিফ প্রডিউসার ডিজাইনার রিও ওদের সাথে কাজ করছে। তাদের দেখে রিও একটুও খুশি না। মিটিংয়েও তার মন মরা হয়েছিল। তখন মিটিংয়ে ক্রিস রিওর নামে প্রশংসা করতে থাকে। রিও কোম্পানির সবচেয়ে ভালো এমপ্লয়ার ছিল, সবার কাজ করে দিত, কিন্তু হঠাৎ কি হইল, একদিন কোরিয়া যাওয়ার নাম করে সে আর ফিরে আসলো না। তো তখন জানতে পারি রিও ওদের সাথেই কাজ করত, আর ওরা তিনজন সব কাজ ওর উপর চাপাই দিত, নিজেরা পার্টি করত আর বন্ধু হওয়ার নাটক করত। তো এগুলো ওরা বলতেছিল, আর রিও দূর থেকে এগুলো শুনে ফেলে আর কষ্ট পায়, আর পরে সে সেগুলো ভাবতে থাকে। তারপর ভাবতে ভাবতে বাইরে যায়। মিটিং শেষ হয়ে যায়। জেনিফার ক্রিস বাইরে আসে, আর জেনিফার তাদের প্রেজেন্টেশন খুব ভালো লাগে। এতে সে বলে, HR থেকে ওদের প্রেজেন্টেশনটা আমার কাছে ভালো লাগছে,
ক্রিস বলে ওরা তো নতুন কোম্পানি, আমরা ভরসা করতে পারবো না। জেনিফার মিটিং রুমে চলে যায়। রিও আবার ওদের কথা শুনে ফেলে। তখন ক্রিস ওর সাথে মজা নিতে থাকে। তখন আমরা বুঝতে পারি রিওর সাথে এমন কিছু হয়েছিল এই কারণে সে চাকরি ছেড়ে চলে আসছে। তখন ক্রিস ওরে নিয়ে ঠাট্টা করে আর বলে, তুমি কেন আসছো, কত ভালো ছিলে, রোবটের মতো সব শুনতে আর কাজ করতে। এই কথা বলে সে ওর মাথায় হাত রাখে। এটা আবার সংহিও দেখে ফেলে। সে ডাইরেক্ট ক্রিসের কলার ধরে বসে। তখন ক্রিস হুমকি দেয় আর বলে, তোমাদের কোম্পানি বন্ধ করে দিব। সংহিও এটা শুনে আরও বেশি রেগে যায়। তখন রিও বলে, আমার জন্য সব কিছু হয়েছে, তাই আমি মাপ চাচ্ছি, আর ওদের কোম্পানিতে আমিও থাকবো না, তাই ওদের কোম্পানিকে কোনো কিছু কইরো না। এতে ক্রিস ওদের অপমান করে আর বলে, সংহিওকে হাত জোর করতে বলো, তাহলেই মাফ করব। তখন রিও রেগে যায় আর ক্রিসের মুখে ঘুষি মেরে বসে আর বলে, প্রথম থাপ্পড় আমার বন্ধুদের অপমান করার জন্য, আর দ্বিতীয় লাথি কোম্পানির সবচেয়ে লুচ্চা কলিগ হিসেবে। আর তুই কোম্পানির কিছু করবি, তোর যত কুকর্ম আছে সব আমি এক্সপোজ করে দিব। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। সংহিও ওর সাথে কথা বলতে যায়। তো রিও বলে, আমার একটু একা থাকতে দাও, কিন্তু দূর থেকে সংহিও ওরে ফলো করে। তখন রিও হিল পড়ার কারণে পায়ে ব্যথা হয়, তাই সংহিও ওর জন্য স্যান্ডেল নিয়ে আসে। তখন রিও আর ক্রিসের ব্যাপারে সবকিছু বলে আর বলে, হয়তো আমারই ভুল ছিল তাই কাজ ছেড়ে চলে আসতে হয়েছে। তখন সংহিও বলে, না, তোর কোনো দোষ নেই, ওরে তো দেখলামই, তোরে দেয়া কাজ করাই তো। রিওর অনেক মন খারাপ থাকে, তাই অরেনিয়া সংহিও কার্স ভ্যালিতে নিয়ে যায়। কোরিয়ানদের মতে কার্স ভ্যালি হলো এমন জায়গা যেখানে তালার মধ্যে কোনো কিছু লাগায় রাখলে সেই অভিশাপ সেই মানুষটার উপর লেগে যায়। তাই সংহিও ক্রিস আর ওর টিমমেটের নামে উল্টাপাল্টা লেখে। তো রিও ওর সাথে যোগ দেয়, এতে ওদের দুজনের মন ভালো হয়ে যায়। তখন রিও বলে, ওরা কে পপ সং আর কে ড্রামা তো দেখছে, এখন ওরা কোরিয়ানদের অভিশাপ বুঝতে পারবে। এটা বলে দুজনেই হাসতে থাকে। তখন রিও বলে, আজকে তো তুই আমাকে ইমপ্রেস করে দিছিলি। এতে সংহিও বলে, তুই কি আমাকে পছন্দ করস নাকি, তাহলে কিন্তু আমি তোর নামে অভিশাপ ঝোলাই দিব। তো রিও বলে, আরে ভাই চুপ থাক, তুই যেভাবে আজ প্রেজেন্টেশন দিলি এতে আমিও আমার স্বপ্ন দেখার ভরসা পাইছি। তো তখন সংহিওর কাছে মিয়ংয়ের কল আসে আর বলে, খুশির খবর, আমরা গ্রিপ থেকে কাজ পাইছি, কিন্তু ব্রাঞ্চের জন্য না, গ্রিপের একটি ফ্ল্যাগশিপ স্টোরের, যেটা এই প্রজেক্টের চেয়ে অনেক বেশি বড়। এতে সংহিও বলে, এটা কিভাবে হইলো? তখন মিয়ং বলে, জেনিফারে আমাদের প্রেজেন্টেশন অনেক বেশি ভালো লাগছে আর ওই ক্রিসরে কোম্পানি থেকে বের করে দিছে। তো তখন আমরা একটু আগের কাহিনী দেখতে পারি। ক্রিস মিটিং রুমে মিয়ংকে অনেক কিছু বলতে থাকে, কিন্তু মিয়ং সেগুলো রেকর্ড করে ফেলছিল। তো তখন জানতে পারি মিয়ংয়ের সাথে গ্রিপের ভাইস প্রেসিডেন্টের সাথে কানেক্ট আছে, কারণ ওদের দুজনের পছন্দ এক আর ওরা আগে থেকে কথা বলতো এইসব নিয়ে। সো তাদের মাঝে একটু ফ্রেন্ডশিপ ভাব আছে। তো মিয়ং ওরে সব রেকর্ড পাঠায় দেয়। এই কারণে ক্রিসরে কোম্পানি থেকে বের করে দেয়। সংহিও রিওকে এসব কথা বলে, এতে সে অনেক বেশি খুশি হয়। সংহিওকে সে জড়িয়ে ধরে। আর তখন আমরা একটা অতীত দেখতে পাই। 2007 সালে যেদিন সংহিওর খেলা দেখার জন্য রিও এসেছিল, তো ওই দিন ওর এক্সাম ছিল। তাই সংহিও ওরে বলে, তুই এক্সাম রেখে কেন এসেছিস? তখন রিও বলে, তোর ম্যাচ বেশি ইম্পর্ট্যান্ট। তো সংহিও ওরে একটা মোবাইল গিফট করতে চায়, কিন্তু রিও না করে দেয়। তাই সংহিও ওর মেডেল রিওকে পরায় দেয়। তো ওই সময় দানো ওদের ছবি তুলছিল। তো তখন সংহিও মনে মনে ভাবতেছে, সে টাইম ক্যাপসুলে লিখছিল যে যেদিন ওর খেলা ছিল ওর বাবা মা আসে নাই, কিন্তু রিও আসছিল। তখন আমি বুঝতে পারলাম আমি রিওকে কত বেশি পছন্দ করি। আর ছোট্ট থেকে আমি ওর অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু বলার সাহস পাই নাই, যদি এতে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাই আমি 20 বছর বয়সে আমার মনের কথা ওরে সব বলবো। কিন্তু 20 বছরের রিও আমেরিকায় পড়তে গেছিল, তাই সংহিও ওর সাথে দেখা করতে আমেরিকা গেছিল। ওই দিনে ওরা অনেক বেশি কথা বলছিল। আর রিও বলে, এখানে আমার আপন কেউই নেই, খারাপ লাগে অনেক। তো সংহিও ওর জন্য অনেক কিছু নিয়ে আসে, সাথে ওর পছন্দের কমিক্স বই নিয়ে আসে। এতে সে ইমোশনাল হয়ে যায় আর বলে, তুই একমাত্র আমাকে বুঝিস। আর সে সংহিওকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর ওর বুকে শুয়ে পড়ে। এতে সংহিওর হার্টবিট বেড়ে যায়। আর তখন বর্তমানে দেখতে পারি ওর হার্টবিট সেমভাবেই বেড়ে যায়। আর এপিসোড 4 এখানেই শেষ হয়ে যায়। তো আজকের পর্বে আমরা বুঝতে পারলাম সংহিও ওরে ছোটোবেলায় পছন্দ করতো, কিন্তু বর্তমানে ওরা পছন্দ করতো না। মানে ওর আবেগ যেটা বড় হওয়ার পর চলে গেছিল, সে আবেগটা আবার আজকে জেগে উঠছে। কারণ ওই যে ওই রকম হার্টবিট হয়েছিল, তো আজকেও সেই রকম হার্টবিট আবার বেড়ে গেছে। তার মানে সংহিওকে পছন্দ করা শুরু করছে বর্তমানকালেও। সো দেখা যাবে সংহিও ওরে কবে প্রপোজ করে আর রিও কবে রাজি হয় সেটাও দেখা যাবে। পরের এপিসোড দেখার জন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের এপিসোডটা অনেক বেশি বড় হয়েছে আর প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, রেকর্ড করতে যায় অনেক বেশি কষ্ট করতে হয়। সো যাই হোক, ভিডিওতে একটা লাইক দিও আর কমেন্ট করো প্লিজ। তোমরা কমেন্ট করো না, কমেন্ট দেখতেছে তোমাদের। বাই বাই।